হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে ক্লাসমার্ক ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আজকের ক্লাসটা হচ্ছে আমাদের ডে 13। এর আগে আমাদের টোটাল 12টা ক্লাস হয়ে গেছে আমাদের এই ট্রান্সলেশন থেকে। আজকে আমরা 13 নম্বর ক্লাসটা করব। তোমরা কিন্তু ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখো, আশা করি ক্লাসটা বুঝতে পারবে। তো দেখো, আমরা কিন্তু প্রত্যেকটা লাইনকে ভেঙে ভেঙে দেখাবো কিভাবে সহজ সরলভাবে প্রত্যেকটা গ্রামার অনুযায়ী কিভাবে ট্রান্সলেট করতে হয়, সেটা কিন্তু আজকে আমরা দেখব। তো চলো, বেশি দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। তোমরা দেখো ক্লাসটা, আশা করি অনেকটা জিনিস বুঝতে পারবে। তো দেখতে পাচ্ছ, প্রথম যে লাইনটা আছে, লেখা আছে দালাই লামা হচ্ছেন একজন সাধারণ পরিবারের ছেলে। তো এই লাইনটাকে যদি ট্রান্সলেট করতে হয়, তোমাকে প্রথমে খুঁজে বের করতে হবে এখানে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, তোমাকে কিন্তু খুঁজে বের করতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে সাবজেক্ট দেখতে পাচ্ছ লেখা আছে দালাই লামা, ঠিক আছে। এখানে হচ্ছেনটা হচ্ছে অ্যাকচুয়ালি ভার্ব, ঠিক আছে। এবং দেখো বলছে একজন সাধারণ পরিবারের ছেলে, এটা হচ্ছে এখানে আমাদের অবজেক্ট। তো আমরা কিন্তু এই সাবজেক্ট ভার্ব অবজেক্টকে চিনতে পেরে গেছি। এবার আমরা প্রথমে সাবজেক্টটাকে লিখব। তো প্রথমে কী লিখতে হবে আমাকে, দেখো লিখতে হবে আমাকে দালাই লামা। তো দেখো আমি যদি লিখি এখানে দালাই লামা, দেখো তোমরা ভালো করে, দালাই লামা, দেখো এখানে হচ্ছেন মানে অ্যাকচুয়ালি তুমি বাক্যটা যদি একটু ভেঙে দেখো, বাক্যটা বলতে চেয়েছে যে দালাই লামা একজন সাধারণ পরিবারের জন্মগ্রহণ করেন, ঠিক আছে, এরকম কিন্তু সেন্সটা আসছে। ওকে, তো এখানে আমরা হচ্ছেনটাকে লিখতে পারি জন্মগ্রহণ করেন বা ওই ফ্যামিলিতে তিনি বিলং করেন। তো এখানে জন্মগ্রহণ করার জন্য আমরা লিখতে পারি একটা ফ্রেজাল ভার্ব, সেটা হচ্ছে কাম অফ। তোমরা জানো যে কাম অফ এই কথাটার মানেটা হচ্ছে জন্মগ্রহণ করা। তাহলে এইটা যদি আমরা এখানে ইউজ করি, তাহলে দেখো কীরকম হবে, আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা লিখবো তাহলে কি, দেখো কামস অফ, ঠিক আছে, মানে দালাই লামা জন্মগ্রহণ করেন, ঠিক আছে। তো দেখো আমাদের সাবজেক্ট হলো, ভার্ব হলো। এবার দেখো কি বলছে, একজন সাধারণ পরিবারের ছেলে, মানে সাধারণ পরিবারে তার জন্ম হয়েছে, তাই তো। তাহলে আমরা বলতে পারি সাধারণ মানে হচ্ছে অর্ডিনারি, আর যা পরিবার সেটা হচ্ছে ফ্যামিলি। তাহলে আমরা বলতে পারি একটা আমরা এক্সট্রা ভেরি ইউজ করতে পারি, তাহলে বাক্যের সৌন্দর্যটা আরও বৃদ্ধি পাবে। তাহলে বললাম দালাই লামা কামস অফ এ ভেরি অর্ডিনারি, আমরা কিন্তু এখানে যেটা লিখবো সেটা হচ্ছে অর্ডিনারি, ঠিক আছে, অর্ডিনারি ফ্যামিলি। ওকে, তাহলে বাক্যটা হলো, দেখো দালাই লামা কামস অফ এ ভেরি অর্ডিনারি ফ্যামিলি, মানে দালাই লামা একজন খুব সাধারণ পরিবারের জন্মগ্রহণ করেন, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তোমরা যদি এখানে যদি অন্য ভার্ব দিয়ে ইউজ করো তবুও কিন্তু হবে। তোমরা যদি পারো তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু তোমাদের যেটা মনে হচ্ছে তোমরা কিন্তু লিখে কিন্তু জানাবে। ওকে, চলো নেক্সট বাক্য দেখো কী লেখা আছে। বলেছে উনি যখন খুব ছোট ছিলেন ওর বাবা মা ওকে বৌদ্ধ মঠে দিয়ে দেন। তো এই বাক্যটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নেব। আগে আমরা দেখে নেব এই পার্টটা, যখন উনি যখন খুব ছোট ছিলেন, মানে আমি এই পার্টটা আগে দেখে নেব। তো দেখো এই পার্টে এখন উনিটা হচ্ছে তাহলে কি সাবজেক্ট, ঠিক আছে। দেখো ছিলেনটা হচ্ছে ভার্ব এবং খুব ছোটোটা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি এটা হয়ে যাচ্ছে আমাদের কমপ্লিমেন্ট, ঠিক আছে। কীরকম দেখো, তাহলে উনি জন্য আমরা বলতে পারি তাহলে হি। তো দেখো এখানে যখন জন্য আমরা ইউজ করতে পারি হোয়েন। তা দেখো লিখছি হোয়েন, হোয়েন উনি মানে এখানে হি দেবো, ঠিক আছে, হি। দেখো হি দিলাম, একটু ভালো করে লিখতে হবে। দেখো হোয়েন হি, দেখো এখানে ছিলেন মানে কি বলতে পারি ওয়াজ, তাহলে হোয়েন হি ওয়াজ। দেখো খুব ছোট, মানে ছোট বলতে এখানে সেন্সটা আসছে ইয়াং, ঠিক আছে, হোয়েন হি ওয়াজ ভেরি ইয়াং। ঠিক আছে, হোয়েন হি ওয়াজ ভেরি ইয়াং, যখন উনি খুব ছোট ছিলেন। এবার দেখো লিখবো এই পার্টটা, ওর বাবা মা ওকে বৌদ্ধ মঠে দিয়ে দেন। তো এখানেও সাবজেক্ট কোনটা, ওর বাবা মা, এটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, এটা হচ্ছে সাবজেক্ট ওর বাবা মা। ভার্ব কোনটা, দেখো দিয়ে দেন, আর অবজেক্ট হচ্ছে বাকিটা ওকে বৌদ্ধ মঠে। তো দেখো ওর বাবা মা, তাহলে বলতে পারি ওর মানে কি, মানে তার বাবা মা, তাহলে হিজ প্যারেন্টস, ঠিক আছে, হিজ প্যারেন্টস।
দেখো দিয়ে দেনটা ভার্ব, অ্যাকচুয়ালি দিয়ে দেন মানে কি গিফট করে দিয়েছিলেন, ঠিক আছে, মানে উপহার হিসাবে দিয়ে দিয়েছিলেন। তো আমরা এখানে উপহার হিসাবে দেওয়াটাকে বলতে পারি গিফটেড, ঠিক আছে, পাস্টে যেহেতু বলছে তাহলে আমরা বলতে পারি গিফটেড, ঠিক আছে। তাহলে কী হলো দেখো, হিজ প্যারেন্টস গিফটেড, দেখো ওকে মানে কি তাকে, মানে হিম বলতে পারি, তাহলে দেখো লিখলাম এখানে হিম। তাহলে কী হলো দেখো, হিজ প্যারেন্টস গিফটেড হিম, দেখো বৌদ্ধ মঠে, তাহলে বলতে পারি টু, দেখো এখন বৌদ্ধ মঠকে ইংলিশে কী বলে বলো তো, বৌদ্ধ মঠ হচ্ছে, বৌদ্ধ হচ্ছে কি বুদ্ধিস্ট, আর মঠকে বলছে ইংলিশে মনেস্ট্রি, তাহলে টু এ বুদ্ধিস্ট, দেখো বুদ্ধিস্টটা একটু ভালো করে লিখতে হবে, BUDDHIST, ঠিক আছে, বুদ্ধিস্ট মনাস্টারি, মনাস্টারি মানে হচ্ছে মঠ, ঠিক আছে, মনাস্টারি MONASTERY। তো বাক্যটা কমপ্লিট। কী হলো দেখো, বাক্যটা হয়ে গেল, হোয়েন হি ওয়াজ ভেরি ইয়াং হিজ প্যারেন্টস গিফটেড হিম টু এ বুদ্ধিস্ট মনাস্ট্রি, ঠিক আছে, যখন উনি খুব ছোট ছিলেন তখন তার বাবা মা ওকে বৌদ্ধ মঠে দিয়ে দেন। তো আশা করি বুঝতে পেরেছ। চলো নেক্সট বাক্যটা দেখে নেওয়া যাক। দেখো নেক্সট বাক্য বলেছে, দেখো কি বলেছে, ওদেশে একটা নিয়ম, কি নিয়ম, যে বাড়ির একটি ছেলেকে মঠে দান করা হয়। তো আগে আমরা প্রত্যেকটা মানে বাক্যকে ভেঙে ভেঙে লিখবো, ঠিক আছে, আগে এটুকু লিখবো যে ওদেশে একটা নিয়ম, মানে বলতে চেয়েছে ওখানে একটা নিয়ম আছে, ঠিক আছে, তো ওদেশে একটা নিয়ম আছে। তাহলে এইরকম বাক্য আমরা শুরু করি দেয়ার দিয়ে। তো দেয়ার ইজ এ রুল, ঠিক আছে, বা দেয়ার ইজ এ কী বলবো, রুল লিখতে পারি, বা আমরা বলতে পারি কনভেনশন বলতে পারি, ঠিক আছে। কীভাবে দেখো আমি লিখছেন, দেখো দেয়ার, ঠিক আছে, যেহেতু এটা প্রেজেন্টে লিখছি, ওই দেশে একটা নিয়ম আছে এরকম সেন্সটা আসছে বর্তমানে। তো দেয়ার ইজ এ কনভেনশন, ঠিক আছে, দেয়ার ইজ এ কনভেনশন, দেখো ওই দেশে, তাহলে বলতে পারি ইন দেয়ার কান্ট্রি, মানে তাদের দেশে, ঠিক আছে, ইন দেয়ার কান্ট্রি, ঠিক আছে, মানে হচ্ছে ও দেশের একটা নিয়ম আছে। তো নিয়মটা কি, আমরা এখানে একটা কোলন চিহ্ন দিতে পারি। নিয়মটা কি দেখো বলেছে, বাড়ির একটা ছেলেকে মঠে দান করা হয়। তো দেখো যদি আমরা বলি বাড়ির একটা ছেলেকে মঠে দান করি, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর যখন বলছি বাড়ির একটা ছেলেকে মঠে দান করা হয়, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো এখানে দান করা হয় লেখা আছে, মানে এটা প্যাসিভ ভয়েসে লিখতে হবে। আর তোমরা জানো প্যাসিভ ভয়েসে কিন্তু সাবজেক্টের পর কিন্তু আমাদের কী লিখতে হয়, একটা অক্সিলারি ভার্ব দিতে হয়, তারপর দিতে হবে আমাকে ভার্বের থার্ড ফর্ম দিতে হয়, এটা তোমরা জানো। তাহলে ওইভাবে কিন্তু আমি লিখছি, দেখো প্রথমে সাবজেক্ট, তাহলে খুঁজতে হবে আগে আমাকে। তো দেখো সাবজেক্ট কোনটা আছে, দেখো বলে যে সাবজেক্ট হচ্ছে যে একটি ছেলেকে, ঠিক আছে, বাড়ির একটি ছেলেকে। তো এই লাইনটা আমরা কীভাবে লিখবো, আমরা বলতে পারি দেখো একটা ছেলে মানে কি অনেকগুলো ছেলের মধ্যে একটা ছেলেকে, তাহলে ওয়ান অফ দ্য বয়েজ বলতে পারি। তা কী বলবো দেখো, ওয়ান অফ দ্য বয়েজ, এর মানে হচ্ছে একটি ছেলেকে, ঠিক আছে, বাড়ির মানে এখানে বলতে চাইছে পরিবারের, তাহলে বলতে চাইছি অফ এ ফ্যামিলি বলতে পারি। তাহলে কী হচ্ছে দেখো, ওয়ান অফ দ্য বয়েজ অফ এ ফ্যামিলি, মানে বাড়ির একটি ছেলেকে দেখো দান করা হয়। এবার দেখবো অক্সিলারি ভার্বটা, তো এখানে যেহেতু ওয়ান বলছি তাহলে আমরা তাহলে কি ইজ বলতে পারি, তাহলে ইজ বলবো। দেখো দান করাকে আমরা কি বলবো ইংলিশে, দান করাকে বলবো গিফটেড, ঠিক আছে, তাহলে লিখবো এখানে গিফটেড। দেখো বলছে মঠে, তাহলে বলবো টু এ মনাস্টারি, ঠিক আছে। তাহলে কী হলো দেখো, বাড়ির একটি ছেলেকে মঠে দান করা হয়, তাহলে ওয়ান অফ দ্য বয়েজ অফ এ ফ্যামিলি ইজ গিফটেড টু এ মনাস্টারি, মানে বাড়ির ছেলেগুলোর মধ্যে যে কোনো একজনকে মনাস্টারিতে কী করা হয়, দান করা হয়। এতটা ক্লিয়ার। বলে দেখো যাতে, যাতেকে আমরা কী বলতে পারি, শো দ্যাট, দেখো শো দ্যাট, দেখো বলছে ছেলেটি সত্যিকারের একজন জ্ঞানী ও নিষ্ঠাবান বৌদ্ধ সন্ন্যাসী হতে পারে। তার মানে দেখো তাহলে এখানে সাবজেক্ট কি, ছেলেটি, তাহলে শো দ্যাট দ্য বয়,
দেখো হতে পারে, তো পারে ইংলিশ আমরা বলতে পারি মে। ঠিক আছে, দেখো এখানে হতে পারা সেন্স অর্থে মানে একটা সম্ভাবনা অর্থে আসছে, তাই আমরা কিন্তু মে কথাটা ইউজ করছি। ঠিক আছে, ক্যান কথাটা আবার হয়ে যাবে অ্যাবিলিটি, তাই ক্যানটা ইউজ না করাই ভালো, আমরা দেবো মে। তাহলে সো দ্যাট দ্য বয় মে। দেখো এখানে হতে পারাকে আমরা বলতে পারি মানে বড় হতে পারে, ঠিক আছে, বা এখানে আমরা গ্রো কথাটা বলতে পারি। ঠিক আছে, তো আমরা এখানে একটা ভালো শব্দ ইউজ করব, সেটা হচ্ছে গ্রো আপ। ঠিক আছে, কি বললাম? গ্রো আপ। দেখো কী লিখব? গ্রো আপ ইনটু, দেখো ভালো করে কিসে বলেছে? একজন জ্ঞানী। তাহলে জ্ঞানীকে আমরা কি বলবো? ওয়াইজ বলবো। ঠিক আছে, তাহলে গ্রো আপ আমরা বলতে পারি ইনটু, ঠিক আছে, ইনটু কি বলবো? দেখো এ ওয়াইজ, ওয়াইজ তার জ্ঞানী, এবং দেখো বলেছে নিষ্ঠাবান। তো এবার তোমরা বলো নিষ্ঠাবানকে আমরা কি বলতে পারি? তো নিষ্ঠাবানকে আমরা বলতে পারি ডিভাউট শব্দটা ইউজ করতে পারি। ঠিক আছে, এ ডিভাউট, ডিই ভিও ইউ টি, ডিভাউট। কিসে? দেখো বৌদ্ধ সন্ন্যাসী। তাহলে বৌদ্ধকে বলবো বুদ্ধিস্ট, আর সন্ন্যাসীকে বলবো, সন্ন্যাসী কি বলতে পারি? মঙ্ক বলতে পারি। ঠিক আছে, ডিভাউট, ঠিক আছে, বুদ্ধিস্ট মঙ্ক। তোমরা আশা করি বুঝতে পেরেছো, লেখাগুলো একটু খারাপ হয়েছে, তবু তুমি আশা করি বুঝতে পারছো। তো দেখো বাক্যটা আমি আরেকবার শোনাচ্ছি, দেখো কী হলো? দেয়ার ইজ এ কনভেনশন ইন দেয়ার কান্ট্রি। কি নিয়মটা দেখো? বলছে ওয়ান অফ দ্য বয়েজ অফ এ ফ্যামিলি ইজ গিফটেড টু এ মনাস্টারি সো দ্যাট দ্য বয় মে গ্রো আপ ইনটু, আচ্ছা ইনটু কথা এখানে দুবার লিখে দিয়েছি, ঠিক আছে, তোমরা একটু এটা ঠিক করে নেবে, ইনটু দুবার হয়ে গেছে। দেখো গ্রো আপ ইনটু এ ওয়াইজ অ্যান্ড, ঠিক আছে, ডিভাউট বুদ্ধিস্ট মঙ্ক। তো আশা করি বুঝতে পেরেছো, এভাবে কিন্তু ট্রান্সলেট আমরা করব। চলো নেক্সট বাক্য দেখে নেওয়া যাক। দেখো কি বলেছে? বলছে সে কখনো আর বাবা মায়ের কাছে ফিরে যেতে পারবে না। তো এখানে সে আবারই একই রকমভাবে আমাদের প্রথমে সাবজেক্ট খুঁজতে হবে, ঠিক আছে, তারপরে আমাদের ভার্ব খুঁজতে হবে, তারপরে আমাদের অবজেক্ট খুঁজতে হবে। ঠিক আছে, তো দেখো সরি, বলছে সে কখনো আর বাবা মায়ের কাছে ফিরে যেতে পারবে না। তাহলে আমরা বলতে পারি সেটা সাবজেক্ট, তাহলে হি, দেখো বলছে কখনো আর পারবে না, তো এটা বলতে পারি ক্যান নেভার। নেভার মানে হচ্ছে কখনো, ঠিক আছে, ক্যান নেভার। দেখো কি বলছে, ভালো করে দেখো, এখানে বলছে ফিরে যেতে পারবে না। তো তুমি বলো এখানে ফিরে যাওয়াটা আমরা কি বলতে পারি? রিটার্ন বলতে পারি। ঠিক আছে, রিটার্ন। তাহলে কী হলো? দেখো হি ক্যান নেভার রিটার্ন কোথায়? দেখো বাবা মায়ের কাছে, তাহলে বলতে পারি টু হিজ প্যারেন্টস। তাহলে দেখো হি ক্যান নেভার রিটার্ন টু হিজ প্যারেন্টস, মানে সে তার পিতামাতার কাছে কখনোই ফিরে যেতে পারবে না। তো আশা করি বুঝতে পেরেছ। দেখো সে কখনো বাবা মার কাছে ফিরে যেতে পারবে না, বাড়ি ফিরে মানে এখানে ওই বাবা মার কাছেই কি বলছে। ওকে, তো এটা বাক্য ক্লিয়ার। তোমাদের যদি অন্যরকম মনে হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবে। ঠিক আছে, চলো দেখো নেক্সট। দেখো কী বলেছে? জীবনে কখনো বিয়ে করতে পারবে না, মানে এর মানেটা হচ্ছে তাকে বিয়ের আর অনুমতি দেওয়া হবে না, বা সে বিয়ে মানে জন্য তাকে কিন্তু অ্যালাউ করা হবে না। তাহলে আমরা বলতে পারি এখানে সাবজেক্ট তো সে হচ্ছে আলটিমেটলি, ঠিক আছে, সে জীবনে কখনো বিয়ে করতে পারবে না, মানে তাকে অ্যালাউ করা হবে না। তাহলে হি ইজ নট অ্যালাউড, হি ইজ নট অ্যালাউড, ঠিক আছে, তাকে কখনো অনুমতি দেওয়া হবে না কিসের জন্য? টু ম্যারি, মানে বুঝতে পারছো তাকে বিবাহের জন্য কিন্তু এখানে একটা শব্দ লিখতে পারি আইদার। ঠিক আছে, মানে বিবাহের জন্য তাকে অনুমতি দেওয়া হবে না, তাই হি ইজ নট অ্যালাউড টু ম্যারি আইদার। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট বাক্য দেখে নেওয়া যাক। কী বলছে? অর্থাৎ সে সারা জীবন মঠেই কাটিয়ে দেয়। তো এখানে অর্থাৎ মানে আমরা বলতে পারি ইনফ্যাক্ট,
দেখো সে, তাহলে হি বলতে পারি এখানে। দেখো কাটিয়ে দেয় মানে আমরা বলতে পারি যে তাকে কাটিয়ে দিতে হয়, তাহলে বলতে পারি হি হ্যাজ টু। ঠিক আছে, দেখো কাটিয়ে দেওয়া হচ্ছে ইংলিশ, কাটিয়ে দেওয়াকে ইংলিশে বলে স্পেন্ড। ঠিক আছে, তাহলে হি হ্যাজ টু স্পেন্ড সারা জীবন। তাহলে সারা জীবন মানে বলতে পারি হিজ এন্টায়ার লাইফ। ঠিক আছে, হিজ এন্টায়ার লাইফ মানে তার সারা জীবনটা তাকে কাটিয়ে দিতে হয়। ঠিক আছে, তাহলে দেখো ইনফ্যাক্ট হি হ্যাজ টু স্পেন্ড হিজ এন্টায়ার লাইফ, তাকে সারা জীবন কাটিয়ে দিতে হয় কোথায়, দেখো মঠেই, মানে মঠের মধ্যেই। ঠিক আছে, তাহলে বলতে পারি এন্টায়ার, কী বললাম, ইনফ্যাক্ট হি হ্যাজ টু স্পেন্ড হিজ এন্টায়ার লাইফ ইন দ্য মোনাস্টারি। ওকে, আশা করি বুঝতে পেরেছ। চলো দেখো নেক্সট বাক্য দেখে নেওয়া যাক। বলছে এদের মধ্যে যিনি শ্রেষ্ঠ তাকে দেশের লোক জীবিত ঈশ্বর মনে করে। তো দেখো এদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, তো শ্রেষ্ঠকে আমরা কি বলতে পারি, নবলেস্ট বলতে পারি। ঠিক, তাহলে আমরা কি বাক্যটা লিখবো বলো, আমরা এভাবে লিখতে পারি দ্য নবলেস্ট অ্যামং দেম। ঠিক আছে, দ্য নবলেস্ট এর মানে হচ্ছে সর্বশ্রেষ্ঠ, অ্যামং দেম মানে হচ্ছে তাদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ। ঠিক আছে, দ্য নবলেস্ট অ্যামং দেম, তাকে দেশের লোক জীবিত ঈশ্বর মনে করে, মানে তাকে জীবিত ঈশ্বর বলে মনে করা হয় এরকম ব্যাপারটা। তাহলে বলবো ইজ কনসিডার্ড মানে তাকে মনে করা হয়। তাহলে দ্য নবলেস্ট অ্যামং দেম মানে তাদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ, ইজ কনসিডার্ড মানে তাকে মনে করা হয়। কি মনে করা হয় না, দা দেখো কি বলছে, জীবিত ঈশ্বর, তো জীবিতকে বলবো লিভিং, আর ঈশ্বর মানে বুঝতে পারছো গড, তাহলে বলতে পারি লিভিং গড। এটাকে রাখতে হবে ইনভার্টেডে। ঠিক আছে, জীবিত ঈশ্বর বলে মনে করছে যেহেতু। ঠিক আছে, দেখো কি বলছে দেশের লোক, তাহলে বলতে পারি বাই দ্য পিপল অফ দ্য কান্ট্রি। বাই দ্য পিপল অফ দ্য কান্ট্রি। তাহলে বাক্যটা হয়ে গেলো ক্লিয়ার। কী হলো দেখো, দ্য নবলেস্ট অ্যামং দেম ইজ কনসিডার্ড দ্য লিভিং গড বাই দ্য পিপল অফ দ্য কান্ট্রি, মানে দেশের লোক তাকে জীবিত ঈশ্বর বলে মনে করেন। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। চলো দেখো নেক্সট বাক্য কী বলেছে, যেমন দালাই লামা, মানে উদাহরণস্বরূপ বলছে, উদাহরণ হতে পারে কি যেমন দালাই লামা, তাহলে আমরা বলতে পারি দালাই লামা, তাহলে বলতে পারি কি দেখো দালাই লামা ইজ সাচ, মানে উদাহরণ তাহলে কী বলতে পারি, এ ওয়ান বলতে পারি। তার কি দালাই লামা ইজ সাচ এ ওয়ান, মানে দালাই লামা হলেন সেরকম একজন ব্যক্তি যিনি তার লাইফটাকে কাটিয়ে দিয়েছেন এবং যাকে লিভিং গড বলে মনে করা হয়। ওকে, আচ্ছা এবার অনেকে ভাবতে পারে যে এখানে তো ও আছে, তো তার আগে তো এন হওয়া উচিত ছিল। না, এখানে এনটা হবে না। কেন হবে না, এখানে এটাই হবে, কারণ তোমরা জানো যে ও এর উচ্চারণ যদি উচ্চারণ হয় ওয়া, তো ওখানে কিন্তু তার আগে কিন্তু আমরা এন কথাটা বলতে পারি না, আমরা কিন্তু এ বলি, তাই বাক্যটা ঠিক আছে। তাই কী হলো বাক্যটা দেখো, বাক্যটা হলো দালাই লামা ইজ সাচ এ ওয়ান। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো দেখো নেক্সট, দেখো কি বলেছে, যখন উনি লামা হয়েছিলেন, তো আগে এটুকু লিখি, যখন উনি লামা হয়েছিলেন, তাহলে হোয়েন, হোয়েন মানে যখন, দেখো উনি মানে হি বলতে পারি, তাহলে হোয়েন দেখো হয়েছিলেন, তো হয়েছিলেনকে আমরা বলতে পারি বিকেম, তাহলে হোয়েন হি বিকেম, দেখো বলছে লামা, তাহলে এ লামা বলতে পারি। তাহলে কী হলো, হোয়েন হি বিকেম এ লামা, যখন তিনি লামা হয়েছিলেন, তখন এই যে কমা দিলাম, এটা মানে তখন ছেলেবেলা থেকেই তাকে জীবিত ঈশ্বর মনে করা হতো। তাহলে আবার সে বলতে পারি তাকে জীবিত ঈশ্বর মনে করা হতো, তাহলে হি ওয়াজ কনসিডার্ড, যেহেতু পাস্টে বলছে হি ওয়াজ কনসিডার্ড, এটা মনে রাখবে, এটা কিন্তু আমি প্যাসিভ ভয়েসে লিখছি। ঠিক আছে, কেন এখানে কিন্তু মনে করা হতো মানে কি, তাকে মনে করা হতো কথাটা প্যাসিভ ভয়েসে আছে, তাই না। তাহলে হি ওয়াজ কনসিডার্ড, দেখো দ্য লিভিং গড, মানে তাকে লিভিং গড বলে মনে করা হতো। দেখো বলছে ছোটোবেলা থেকেই, তাহলে আমরা বলতে পারি ফ্রম হিজ
দেখো ছেলেবেলা মানে কি চাইল্ডহুড বলতে পারি, তাহলে ফ্রম হিজ চাইল্ডহুড। ওকে, তাহলে বাক্যটা কী হলো দেখো, হোয়েন হি বিকেম এ লামা হি ওয়াজ কনসিডার্ড দ্য লিভিং গড ফ্রম হিজ চাইল্ডহুড। মানে যখন উনি লামা হয়েছিলেন তখন ছেলেবেলা থেকেই তাকে জীবিত ঈশ্বর বলে মনে করা হতো। তো আশা করি বুঝতে পেরেছ। তো এই ছিল আমাদের ক্লাস ট্রান্সলেশন। তোমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক কমেন্টের মাধ্যমে জানাও, এবং ক্লাসটা যদি আমাদের ভালো লাগে তবে অবশ্যই কিন্তু ক্লাসটা কিন্তু শেয়ার করে দাও ফ্রেন্ডসদের মাঝে। আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে কিন্তু ক্লাসটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন কিন্তু অবশ্যই প্রেস করে দিও, তাহলে তুমি এরকম ক্লাস সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে। তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো চলো আজকে ক্লাসটা এখান থেকে শেষ করি।